পক্ষ দলের জন্য জোরে একটা করতালি প্লিজ। ওকে ওকে, এবার বিপক্ষ দল। হ্যাঁ, আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের মাঠে দেখা যাচ্ছে যে আমাকে একজন উপস্থাপক এসে বলে গেছে সবাই এলো ছেলো হয়ে আছে, একটু যদি কাইন্ডলি মঞ্চের কাছে এসে আমরা দাঁড়িয়ে এবং বসে বিতর্কটা উপভোগ করি তাহলে আমাদের ভালো লাগবে প্লিজ। আমি এবার বিপক্ষ পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে সামিয়া হক সোনিয়া। ওকে, তুমি নেত্রী প্রথম বক্তা। দ্বিতীয় বক্তা হচ্ছে মুসাম্মদ তাইয়িবা সিদ্দিকা। ওকে, দ্বিতীয় বক্তা। তৃতীয় বক্তা হচ্ছে আব্দুল মুকিত, তুমি দলনেতা। ওকে, বসো তোমরা। তাদের জন্য একটু জোরে করো তালি, জোরে করো তালি। ওকে, আমি এই পর্যায়ে যুক্তি খণ্ডন বিতর্ক শুরু। প্রথম হচ্ছে পক্ষ দল দিয়ে শুরু করব আমি। দুর্নীতি পরিবেশের বিপর্যয়ের কারণ এবং টাইমার যিনি আছেন আমি বিনীতভাবে অনুরোধ করব আপনি টাইমটা, আপনি তো নিশ্চয়ই জানেন কয় মিনিট সময় দিবেন এবং শেষ ঘন্টায় কখন 1 মিনিট আগে বাজবে সেটা আপনার জানা আছে, আপনি ওভাবে ঘন্টাটা বাজাবেন। আমরা কিন্তু পিন পতন নিরবতায় চলে যাচ্ছি। এ পর্যায়ে দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ পক্ষ দলের প্রথম বক্তা আমি লামিয়াকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। লামিয়া। হ্যাঁ, ওকে। আমি আরেকটা নিউজ জানতে বললাম যে আমাদের টাইমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির। ওকে, প্লিজ ইউ ক্যান স্টার্ট। ওকে, ঠিক আছে। দুর্নীতির ওই করাল গ্লাসে আটকে গেছে দেশ, সব দপ্তরে সমান তালে চলছে খেলা বেশ, এটাই আমাদের বাংলাদেশ। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ, আমার বিতার্কিক বন্ধুরা যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকেই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আমি লামিয়া, পক্ষ দলের প্রথম বক্তা। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বিতর্ক চলছে। আমাদের আজকের বিতর্কের বিষয় দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল আজকের বিতর্কের পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে আমার বক্তব্যে আজকের বিতর্কের বিষয়টিকে সংজ্ঞায়ন করব এবং বিভিন্ন সামাজিক বৈজ্ঞানিক থিওরি, ব্যাখ্যা, বিশ্লেষণ ও যৌক্তিক প্রশ্নের মাধ্যমে আমার দলের স্থানকে আরো পাকাপোক্ত করে দেব এবং আমার দলের দ্বিতীয় বক্তা এসে যুক্তিগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করবেন, পরিবেশ বিপর্যয়ের কারণ ও যুক্তিগুলোকে তুলে ধরবেন। সর্বশেষে আমার দলের তৃতীয় বক্তা ও দলটা এসে পূর্বের বিষয়গুলোকে সমন্বয় করে আরো যুক্তি তুলে ধরবেন, বিপক্ষ দলের যুক্তি খনন করবেন এবং প্রমাণ করে যাবেন যে দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয় দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। বোঝার সুবিধার্থে আজকের বিতর্কের বিষয়টিকে আমরা 3টি ভাগে ভাগ করব। দুর্নীতি, পরিবেশ বিপর্যয়, কারণ। প্রথমে সংজ্ঞান করছি দুর্নীতি। দুর্নীতি একটি সংস্কৃত শব্দ। বাংলা শাব্দিক শব্দের অর্থ অনুযায়ী দুর্নীতি শব্দের অর্থ খারাপ নীতি,
একটু আজান শেষ হলে চলে যাবো আমি। আসসালামু আলাইকুম। আজান শেষ। ওকে, আজান শেষ হলো, একটু ছন্দপতন হয়েছিল। আমি এ পর্যায়ে একেবারেই সময় ক্ষেপণ না করে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের হাজী ছোট করিম স্কুল অ্যান্ড কলেজের প্রথম বক্তা সামিয়া হক সোনিয়াকে। সামিয়া হক সোনিয়া তার বক্তব্য উপস্থাপন করবে। হ্যাঁ, তুমি শুরু করো, টাইমার। ভূমিকম্প, ঝড় প্রকৃতির এক খেলা। পরিবেশ বিপর্যয় শুধু দুর্নীতি নয়, প্রকৃতি নিজেও মাঝে মাঝে কঠিন খেলা দেখায়। এই পৃথিবী আমাদের একটু যত্ন চায়, দুর্যোগের ছায়া দূর করতেই শান্তি পায়। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার বিপক্ষ দলের বন্ধুদের এবং যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি, পরিবেশ বিপর্যয় কারণ। অতি যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান গ্রহণ করছি। মাননীয় সভাপতি, আজকে আমি এবং আমার দল এই মহান মঞ্চে প্রমাণ করে দিয়ে যাবো যে কারাপশন ইজ দ্য অনলি কজ অফ এনভায়রনমেন্টাল ড্যামেজ। দুর্নীতি, পরিবেশ বিপর্যয় একমাত্র কারণ নয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে এই বিতর্কের বিষয়টিতে দুর্নীতি কথাটির সাথে ই পদ্ধতি যোগ করে বিষয়টিকে আরো একক করে তোলা হয়েছে। মাননীয় সভাপতি, যুক্তি ও উদাহরণ করে ধরার আগে আমি আমার দলের সকল বক্তাদের কার্যক্রম সুস্পষ্ট করে যাচ্ছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে আমার বিপক্ষে অবস্থান গ্রহণ করার কারণ পরিষ্কার করে যাব। দ্বিতীয় বক্তা পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন কারণ বিশ্লেষণ করে যাবেন এবং সর্বশেষ দলনেতা সেই কারণগুলোর পক্ষে যুক্তি তুলে ধরে প্রমাণ করে দিয়ে যাবে যে দুর্নীতি, পরিবেশ বিপর্যয় একমাত্র কারণ নয়, অন্যান্য কারণগুলো এখানে দায়ী। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা দুর্নীতির সংজ্ঞান করেছেন, যার কোনো সুস্পষ্ট ধারণাই তিনি দিতে পারেন। তাই তাকে বিপক্ষ দলের বক্তা হয়েও দুর্নীতির সংজ্ঞানকে স্পষ্ট করতে হচ্ছে। দুর্নীতি হলো এক ধরনের অসততা বা ফৌজদারি অপরাধ, যা কোনো ব্যক্তি বা সংস্থা কর্তৃক অবৈধ সুবিধা অর্জন বা যা নিজের লাভের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারে অর্পিত হয়। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা তার কথার মাধ্যমে স্পষ্ট করে দিয়ে গেলেন যে দুর্নীতি হয় ব্যক্তিগত কারণে। তাহলে এটা পরিবেশ বিপর্যয়ের সাথে কি করে সম্পর্ক থাকতে পারে? মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তাদের যুক্তি করে ধরতে আমার বলতে হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণ শুধুমাত্র দুর্নীতি নয়, এটি বৈশ্বিক ও ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল। উদাহরণস্বরূপ ভূমিকম্প ও সুনামি এগুলো প্লেট টেকটনিকের প্রাকৃতিক ফলস্বরূপ, যা দুর্নীতি দ্বারা কোনোভাবেই নিয়ন্ত্রিত নয়। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা ওঠানামা, যেটা আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে দিয়ে গেছেন জলবায়ু পরিবর্তনের কথা। তারা হয়তো ভুলে গিয়েছেন তাপমাত্রা ওঠানামা এবং শক্তিশালী ঝড়ের সৃষ্টি প্রাকৃতিক উপাদান অথবা মানব সৃষ্ট পরিবেশের পরিবর্তন, যা দুর্নীতির সাথে কোনোভাবে সম্পর্কিত নয়। মাননীয় সভাপতি, আমরা কি করে বাদ দিতে পারি অপ্রতিরোধ প্রাকৃতিক শক্তি, টর্নেডো, গ্রহাণু আঘাত, এসব এমন শক্তি যা মানব নিয়ন্ত্রণের বাইরে, মানব প্রভাব ছাড়াই এগুলো ঘটতে পারে। দুর্নীতি শুধুমাত্র একটি ফল, কোনো কারণ হতে পারে না। মাননীয় সভাপতি, প্রাকৃতিক বিপর্যয়ের আসল কারণ অগত প্রাকৃতিক শক্তি যা মানব নিয়ন্ত্রণের বাইরে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বক্তারা প্রথম বক্তা তার কথার মাধ্যমে এটা জানতে চেয়েছে, কিন্তু সে তো ভুলে গিয়েছে যে টিআইবি 2019 সালে একটি গবেষণায় তার বলা হয়েছিল যে দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে পরিবেশের সমস্যার ঝুঁকি বেশি থাকলেও উন্নত দেশগুলোতে পরিবেশ দূষণের সমস্যা বেশি। তাহলে কি করে আমরা বলবো দুর্নীতি, পরিবেশ বিপর্যয় একমাত্র কারণ? এখানে প্রাকৃতিক দুর্যোগের কোনো হাত নেই। মাননীয় সভাপতি, আমরা যদি তথ্যটিকে খেয়াল করি তাহলে
দায়ী করেছেন, দুর্নীতিকে নয়। অর্থাৎ মানুষের অসচেতনতাকে দুর্নীতির সাথে কোনোভাবে সম্পর্কিত আমরা ধরতে পারি না। তাহলে আমরা প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা কিভাবে বলবেন দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ? আপনারা যদি বলেন দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ, তাহলে প্রাকৃতিক দুর্যোগ যেমন সুনামি, বন্যা, জলোচ্ছ্বাস কিভাবে ব্যাখ্যা করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। আমার বিপক্ষ দলের বন্ধুরা, এবার যদি আমরা একটা উদাহরণ দিতে চাই তাহলে আসবে জাপানের মতো দুর্নীতিমুক্ত দেশগুলোতে 2011 সালে সুনামি এবং ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় ঘটনা। 2011 সালে জাপানের 9.0 মাত্রায় একটি ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে। এর পরবর্তীতে সুনামি আকারে আঘাত হানে, যা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের কারণ হয়। মাননীয় সভাপতি, এই ঘটনাটিতে তো কোনো ধরনের দুর্নীতি ছিল না। প্রাকৃতিক দুর্যোগের কারণে পরবর্তীতে বিশাল বিপর্যয় হয়, যেটিতে পারমাণবিক প্ল্যান্টের ক্ষতি হওয়া, গ্রিন হাউস গ্যাস ও অন্যান্য দূষণ ছড়িয়ে পড়ে। যুক্তি, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা সুনামি, যার দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, তাও পরিবেশ বিপর্যয়কে মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়, প্রাকৃতিক দুর্যোগগুলো এখানে দায়ী। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যয় হয়েছে। যাকে আমার বিপক্ষ দলের বন্ধুরা, আপনারা কি এখানেও দুর্নীতি দেখছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। এছাড়াও 1792 সালে মানববন্ধন অগ্রগতি অনুৎপাদ নির্দেশনার 15,000 জনের বেশি। 1923 সালে গেটকান্ডে ভূমিকম্পে অঞ্চলটি টোকিও এবং ইয়োকোহামা শহরগুলোতে, যেখানে 1,05,000 মানুষ নিহত হয়। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধুরা তো বলে গেলেন যে দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ। তাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, রান্নার তাপে কখনো আগুন লাগে না। তার মানে বুঝতে পারছেন বিপদ বা বিপর্যয়ের কারণ একমাত্র হয় না, কয়েকটি ফল একত্রিত হয়ে একটি বিপর্যয় ঘটে। মাননীয় সভাপতি, প্রকৃতি কখনো মিথ্যা বলে না, কখনো অভিনয় করতে পারে না। প্রকৃতি তার নিয়ম মতো চলতে থাকে, তার নিজস্ব নিয়ম মতো চলতে থাকে। তাই আমরা প্রকৃতিকে কখনো চেঞ্জ করতে পারবো না। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধুরা প্রশ্ন করেছিলেন বুড়িগঙ্গা নদীর ও অপরিকল্পিতভাবে স্থাপনা নিয়ে। তাহলে আমরা বলতেই পারি তারা ভুলেই গিয়েছেন যে বুড়িগঙ্গা নদীতে মূর্তিগুলো যে ফেলানো হয় সেটা তার ধর্মীয় উৎসব ছিল, সেখানে দুর্নীতির কোনো হাতই নেই। তাই তো বলা হচ্ছে আপনারা ভুলেই গিয়েছেন জনসংখ্যার কথা। দুর্নীতি আর জনসংখ্যা একসাথে, আমরা কি জনসংখ্যাকে ফেলে দিব? জনসংখ্যাকে কি আমরা মেরে ফেলবো? দুর্নীতি যদি আপনারা একমাত্র দায়ী করেন, তাহলে আমরা জনসংখ্যাকে কি করবো? মাননীয় সভাপতি, সর্বশেষ আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে একটাই প্রশ্ন থাকবে। আপনারা বারবার বলছেন দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ, তাই অবৈধ খনিজ উত্তোলন বা বন ধ্বংস কি শুধুমাত্র দুর্নীতির ফল, নাকি এটির সাথে বৈশ্বিক অর্থনীতির বাজারের চাপ জড়িত? আশা করি উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ আমার সবাইকে। আমি একটা বিষয় লক্ষ্য করছি, বিপক্ষ দলের কাছে হাজির ছোটকলি স্কুলের করে, ওই স্কুলে কি ছাত্রছাত্রী আসেন নাই? আপনারা না, ওই না। স্কুলের ছাত্রছাত্রী কেন হাততালি পড়ে না? বিতর্কের প্রাণবন্ততার এইটা একটা সিম্বল। ওদের স্টুডেন্ট আসে নাই, ওদের এখানে যে অনুষ্ঠান চলছে তো ওখানে প্রোগ্রাম একজন আসে নাই। ওকে, আবার হচ্ছে আমাদের যে সিঙ্গারদিঘি উচ্চ বিদ্যালয়, আমরা সবাই প্রত্যেক বক্তা শেষ করে তার যে যুক্তি খণ্ডন এবং তার যে উপস্থাপনা, ভাষাভঙ্গি এবং তথ্য এবং যে ভাষার ব্যবহার, এগুলোতে আমরা একটু হাততালি দেবো, তাহলে তারা উৎসাহ পাবে। যাই হোক, আমি কথা না বাড়ি, এইবার হচ্ছে দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসলিমকে বলবো তার বক্তৃতা উপস্থাপন করার জন্য। তাসলিম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারমণ্ডলী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারমণ্ডলী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আমি তাসলিম, পক্ষ দলের দ্বিতীয় বক্তা। ইতিমধ্যে আমাদের প্রথম বক্তা গ্রহণযোগ্য সংজ্ঞান করেছেন, তথ্য এবং তথ্য দিয়ে বুঝে গেছেন দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। আমি তার যুক্তি তুলে ধরছি। মাননীয় মডারেটর, বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অসচেতনতার মাধ্যমে নিয়ে গেলেন। অসচেতনতা যদি পরিবেশ বিপর্যয়ের কারণ হয়, তাহলে আমাদের দেশের লোকরা যখন জাপান যায়, নরওয়ে যায়, সুইডেন যায়, তখন তারা কিভাবে রাতারাতি সচেতন হয়ে যায়? উত্তরটুকু দিয়ে যাবেন। উত্তরটুকু আমি দিচ্ছি। মাননীয় মডারেটর, মানুষের কাছে আইন আছে, আইনের বাস্তবায়ন আছে, জেল আছে, জরিমানা আছে, কিন্তু ঘুষের টাকা লেনদেন নেই, পরিবেশ রক্ষায় কোনো দুর্নীতি নেই। মাননীয় মডারেটর, আর একটা জিনিসের উল্টাপাল্টা কিছু করে ছাপা করা লাল করে দেওয়া আছে। মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে জানতে চাচ্ছি, তারা কি বলিলেন সচেতন করতেন, তার কাদের সচেতন করার কথা বলছেন? সাধারণ নাগরিকদের, জনগণদের, নাকি কলকারখানার দুর্নীতিবাজ মালিকদের, নাকি সেসব সরকারি কর্মকর্তা পুলিশ অফিসারদের ডান হাত দিয়ে নাকি দুর্গন্ধ চাকরিকে বাম হাত দিয়ে দুর্নীতির অবৈধ টাকা নিয়ে বারবার লাইসেন্স দিয়ে তাদের? মাননীয় মডারেটর, কিভাবে করবেন সচেতন? কোন মডেল আছে আপনাদের কাছে? থাকলে যথাযথ প্রমাণ সহ দিতে দেবেন।
মাননীয় মডারেটর সচেতনতা যে ডাকাতে গেলেন তাতে লুটপাট হয়ে যায় তখন কি করবেন? আশা করছি উত্তরটি দিয়ে দেবেন। মাননীয় মডারেটর বিপক্ষ দলের প্রথম বক্তার কথা শুনে মনে হলো তারা আজকে বিতর্কের বিষয়টি বুঝতে পারেনি এবং সঠিক সংজ্ঞান করতে পারেনি। তারা বারবার বলছে দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ, কিন্তু এখানে একমাত্র কোনো শব্দই ছিল না। মাননীয় মডারেটর বিপক্ষ দলের মাননীয় মডারেটর তার কারণ বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা করেনি। কারণই এখানে ইম্পর্টেন্ট, কোনো ব্যাপার না। বিপক্ষ দলের সব ব্যয়বীয় যুক্তিকে এখনই ভুল প্রমাণ করে দিব এবং প্রমাণ করে দিব যে দুর্নীতির পরিবেশ বিপর্যয়ের কারণ। মাননীয় মডারেটর আমি এখন কারণ নিয়ে দুই ভাগে ভাগ করবো। প্রথম কারণ মাননীয় মডারেটর ধরুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এখানে শর্ট সার্কিট প্রথম কারণ, যা বন্ধ করে দিলেই কিন্তু আগুন লাগা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত পরোক্ষ কারণ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা মানে যেমন বন্যা, খরা, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত ইত্যাদি একটি ঘটনা ঘটার পিছনে একাধিক কারণ ধারাবাহিকভাবে পরপর যুক্ত থাকে। চাইলে মাঝখান থেকে কোনো কারণকে স্টপ করা যায় না, তখন ঘোরার শুরুর কারণকে স্টপ করতে হয়। তাই এই কারণগুলোকে বলা হয় টেম্পোরাল কজ বা কাল্পনিক কারণ। এই কারণগুলোকে আবার কজাল চেইন বলা হয়। সাম্প্রতিককালে আমেরিকার ক্যালিফোর্নিয়া দাবানলের উৎকৃষ্ট উদাহরণ। মাননীয় মডারেটর এবার আমরা দেখো দাবানল বন্ধ করতে হলে আমাদের কি কি পর্যায়ে কাজ করতে হবে। দাবানল বন্ধ করতে হবে আমাদের খরা বন্ধ করতে হবে তাপমাত্রা বৃদ্ধি বন্ধ করতে হবে বনজার বন্ধ করতে হবে অবৈধভাবে গাছ কাটা, এবং সেটি বন্ধ করতে চাইলে অবশ্যই আমাদেরকে দুর্নীতি বন্ধ করতে হবে। তাই মাননীয় মডারেটর সেটি বন্ধ করতে চাইলে অবশ্যই আমাদেরকে শুরুটি বন্ধ করতে হবে। তাই প্রশ্নটি কাছে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে, অবৈধভাবে গাছ কাটা বন্ধ না করে কি দুর্নীতি বন্ধ করা যায়? আশা করছি উত্তরটি দিয়ে দেবেন। মাননীয় মডারেটর এখন আমাদের জানতে হবে টেম্পোরাল কজ। হোয়াট ইজ টেম্পোরাল কজ? টেম্পোরাল কজ কি সেটি বলে আমার বিপক্ষ দলের বন্ধুর কিছু বলার থাকে না। মাননীয় মডারেটর 1687 সালে আইজ্যাক নিউটন তার ফিলোসফিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইতে বলেছেন টেম্পোরাল কজ এমন একটি ঘটনা যা ধারাবাহিকভাবে অপর একটি ঘটনার পূর্ববর্তী ঘটনার সাথে সম্পৃক্ত। শুধু একজন বিজ্ঞানী নয়, বিভিন্ন বিজ্ঞানী তাদের বইতে যেমন Debate human activities of human nature, Albert Einstein, reality, resource, social conduct, বিভিন্ন দার্শনিক বিজ্ঞানী এই টেম্পোরাল কজের কথা বলেছেন। মাননীয় মডারেটর ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং প্লেট টেকটনিক সরে গেলে ভূমিকম্প হয়। তারা এই বিষয়ে জানলাম, এই বিষয়ে তার চেষ্টাও করেনি কখনো। তবে মানুষের দুর্নীতির কারণে ভূমিকম্প সম্ভাবনাকে আরো বাড়িয়ে দেয়। প্রথমে হয় দুর্নীতি থেকে অপরিকল্পিত নগরায়ন, সেখান থেকে বনজার থেকে তাপমাত্রা বৃদ্ধি থেকে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, সেখান থেকে টেকটনিক প্লেটের চাপ বৃদ্ধি, টেকটনিক প্লেটের মধ্যে সংঘর্ষ, সেখান থেকে ভূমিকম্প থেকে আবার পরিবেশ বিপর্যয়। মাননীয় মডারেটর আমি বলতে চাই ঠিক একইভাবে টেম্পোরাল কজের মাধ্যমে ভূমিকম্প, বন্যা, সুনামি ইত্যাদি ঘটে যাচ্ছে। মাননীয় মডারেটর এবার আমরা বলবো বাংলাদেশের কয়েকটি আইন। বাংলাদেশ বন আইন 1907 আইন সংশোধিত 2000, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010। মাননীয় মডারেটর আমার খুব জানতে ইচ্ছে করে এত সব আইন থাকার পরেও দুর্নীতিকে আশ্রয় নিয়ে সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে বাগেরহাটের রামপালের বিদ্যুৎ কেন্দ্র পূর্বে আমি করে তোলা হলো। এটি সুন্দরবন থেকে 25 কিলোমিটার ভিতরে নির্মাণ করার জন্য নতুন উদ্যোগ প্রকাশ করে। এটি নিয়ে বিশ্ব মিডিয়া, দ্য গার্ডিয়ান, দ্য টেলিগ্রাফ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসির মতো বিশ্ব মিডিয়ায় নিয়ে এসেছে, তবুও কথা রাখেন না। মাননীয় মডারেটর বর্ণনা কথা রাখে না। মাননীয় মডারেটর এবার আমরা বলবো মাতারবাড়ি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এক বিপর্যয়ের দিক। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পরিমাণে বজ্র উৎপন্ন হয়, যা নিরাপদে সংরক্ষণ ও নিষ্পৃতি করা একটি বড় চ্যালেঞ্জ। রাশিয়া নিউক্লিয়ার ফুয়েল ফেরতার প্রতিশ্রুতি ও নিম্ন ও মধ্যমাত্রা তেজস্ক্রিয় বজ্র ব্যবস্থাপনার জন্য বাংলাদেশকে চড়া মূল্য দিতে হয়। মাননীয় মডারেটর উন্নত প্রযুক্তি দিয়ে যদি সফল হয়, তাহলে জাপান কেন উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও দুর্ঘটনা বন্ধ করতে রাজি হয়েছিল? মাননীয় মডারেটর এবার আমাদের থিওরি উপসংহার। থিওরি নাম্বার 1, গ্রিন গ্রোথ থিওরি। এই থিওরির মানে তার বই গ্রিন করতে বলেছেন দুর্নীতি পরিবেশ বান্ধব, দুর্নীতি কারণে পরিবেশ বান্ধব দুর্নীতি হয় না। তাই আমরা বলতে চাই মাননীয় মডারেটর চারদিকে শুধু দুর্নীতি, তাই আমরা বলতে চাই দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। এত সব দুর্নীতি দেখার পর দুর্নীতিকে অস্বীকার করে না, কিন্তু চরম দুর্নীতি। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি হ্যাঁ শুধু দর্শকবৃন্দ বিতর্ক আমরা উপভোগ করছি তো, তাই না? ওকে, আমি এ পর্যায়ে এক মানুষকে দেখতে পাচ্ছি আমার সামনে, হাবিবুল বাসার সময় আসছেন আমাদের এই বক্তব্যের মাঝখানে উনি আসছেন। উনাকে আমি সাদর সম্ভাষণ এবং প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আমি সবারকে বলবো একটা জোরে করতালি, সমান বাংলাদেশে জোরে করতালি। উনি হচ্ছেন আমাদের মডেল এবং উনি ক্রিকেট খেলতেন, এখন ক্রিকেট শেখান, বাচ্চাদেরকে শেখান, আমরাও শিখবো।
তার মানে আমরা এরকম উচ্চ দলের লোকজনকে পেলে আমাদের বাচ্চারা ইন্সপায়ার্ড হবে। সুমনটার জন্য আবারও জুড়ে করতালি। সাবেক অধিনায়ক নির্বাচক সুমন ভাই, আমি কোনো পদ বলতে চাই না, আমি সুমন ভাইকে চিনি, এটাই হচ্ছে মূল কথা। বাচ্চারাও চিনে এবং আমরা চিনি। সুমন ভাই, আপনি একটু দাঁড়িয়ে একটু হাত মেরে দেন সবাইকে, প্লিজ একটু দাঁড়িয়ে একটু হাত মেরে দেন। হ্যাঁ, ওকে, জুড়ে করতালি। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, এবার আমি বিতর্কের স্ক্রিপ্টে চলে যাই। খুবই উপভোগ্য এবং প্রাণবন্ত বিতর্ক। আমি তো বিতার্কিক ছিলাম একটু, প্লিজ। হ্যাঁ, তেজল বলে কাঁদিস নে ওরে বোকা পাখি, এখানে তোরে কে দিবে জল, এ যে মহামরুস্থল, এখানে হাই সকলই পাখি। বিতর্কের ল্যাঙ্গুয়েজ হোক, আমি দুই দলকেই বলবো, উপমা এবং কথার আঘাত। মাননীয় প্রতিপক্ষ, আপনি কি ঝিনুক দিয়ে সাগর সিঞ্চনের কথা ভাবছেন? তার মানে প্রতিপক্ষকে আঘাত করতে হবে। কিছু কিছু আমরা আঘাতছি। যাই হোক, আমি এবার বিতর্কের মূল জায়গায় চলে যাই। এবার হচ্ছে বিপক্ষ দল কাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তা তাইয়েবা সিদ্দিকাকে আমি বলবো তার বক্তব্য উপস্থাপন করার জন্য। তাইয়েবা সিদ্দিকা। জীবনের মতো প্রকৃতিরও ভারসাম্য প্রয়োজন। স্বাভাবিক গতিতে চলে পরিবেশ, বোঝে না বিবেকবান। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, সাথে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি ই পরিবেশ বিপর্যয়ের কারণ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান গ্রহণ করছি। কেননা মাননীয় মডারেটর, পরিবেশ বিপর্যয়ের জন্য কখনোই একমাত্র দুর্নীতি দায়ী থাকতে পারে না, এর কারণ বিভিন্ন হতে পারে। আর আমি আমার বক্তব্যের মাধ্যমে আজকে প্রমাণ করে দিয়ে যাব। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আমরা হয়তো বিষয়বস্তু বুঝতে পারিনি, কিন্তু আমার তো মনে হচ্ছে তারাই বিষয়বস্তুটি বুঝতে পারেনি। কারণ আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে দুর্নীতি ই পরিবেশ বিপর্যয়ের কারণ। ই প্রত্যয় ব্যবহার করে দুর্নীতিকে নির্দিষ্ট করা হয়েছে, যা আমার প্রথম বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন। আমরা যদি দেখি দুর্নীতিগ্রস্ত কিছু তালিকার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে আফগানিস্তান। কিন্তু আফগানিস্তানের প্রাকৃতিক বিপর্যয়ের দিকে তাকাই আমরা বুঝতে পারবো যে পরিবেশ বিপর্যয়ের জন্য দুর্নীতি তেমন কোনো ভূমিকাই পালন করে না। কারণ মাননীয় মডারেটর, 11 মে 2024 সালে হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয় আফগানিস্তানের অতিরিক্ত বর্ষণের ফলে বন্যা হয় এবং এতে 300-এর অধিক মানুষ প্রাণ হারায়, হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয় এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। আর এই ঘটনাটি পরিবেশকে ব্যাপকভাবে বিপর্যস্ত করে, যেখানে দুর্নীতির কোনো ভূমিকাই নেই। তাহলে মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের সদস্যরা কিভাবে বলতে পারে যে কেবল দুর্নীতি ই পরিবেশ বিপর্যয়ের কারণ, যেখানে আফগানিস্তান এত কম দুর্নীতিগ্রস্ত দেশ হওয়া সত্ত্বেও সেখানে প্রাকৃতিক বিপর্যয় এত বেশি? আশা করি তারা উত্তর দিয়ে যাবে। এর সূত্র ধরে তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভারী বৃষ্টি পরে সৃষ্ট বন্যা কিভাবে দুর্নীতির জন্য দায়ী? আশা করি তারা উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর, বর্তমানে উন্নত বিশ্বে কিছু ধনী ব্যক্তিদের বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিবেশ বিভিন্নভাবে বিপর্যস্ত হচ্ছে। মহাত্মা গান্ধী বলেন, আর্থ প্রোভাইডস এনাফ টু স্যাটিসফাই এভরিওয়ানস নিডস বাট নট এভরিওয়ানস গ্রেড। অর্থাৎ পৃথিবী মানুষের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট কিছু দেয়, কিন্তু লোভ মেটানোর জন্য নয়। আর এখান থেকে আমি সুস্পষ্ট হতে পারি যে অতিরিক্ত ভোগকাজ পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ, যেখানে দুর্নীতির কোনো হস্তক্ষেপ নেই। মাননীয় মডারেটর, আমরা যদি দেখি কিছু বছর আগে 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে গাজিয়ান্তেপ শহর পর্যন্ত এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই বার্তা ছিল 7.8 এবং সময় ছিল রাত 4:17, যার ফলে তুরস্ক এবং সিরিয়া ব্যাপকভাবে ক্ষতিসাধিত হয়। এখানেও কি মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলবে যেখানে দুর্নীতি বেশি সেখানে দুর্নীতি মাটির নিচে ঢুকে গিয়ে মাটিকে কাঁপিয়েছিল, ফলে ভূমিকম্প হয়েছিল? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের সদস্যদের অনুযায়ী তারা এটাই বোঝাতে চাচ্ছেন যে যদি দুর্নীতি কমানো হয় তাহলে পরিবেশ ঠিক হয়ে যাবে। কিন্তু মাননীয় মডারেটর, যদি তাই হতো তাহলে আজকে দুর্নীতি বিরোধী সংস্থাগুলো দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়ন না করে গাছ লাগাতো এবং বর্জ্য নিষ্কাশন করতো। বিষয়টি কি হাস্যকর নয় মাননীয় মডারেটর? অবশ্যই হাস্যকর। মাননীয় মডারেটর, এখান থেকে আমরা নিশ্চিত হতে পারি যে একমাত্র দুর্নীতি ই কখনো পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে না, এর জন্য বিভিন্ন কারণ জড়িত। মাননীয় মডারেটর, 2020 সালে সবচেয়ে আলোচিত এবং আতঙ্কিত বিষয় হলো করোনা মহামারী, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এটি মূলত বন্যপ্রাণী ব্রাদুরের দ্বারা সংক্রমিত। মাননীয় মডারেটর, কিন্তু এই করোনাকালীন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন BBC নিউজ, আল জাজিরা ইত্যাদি বেশ কয়েকবার উল্লেখ হয়েছে যে করোনাকালীন সময়ে দেশের পরিবেশ নিয়ন্ত্রণে এসেছিল। করোনাকালীন সময়ে দেশের পরিবেশ নিয়ন্ত্রণে এসেছিল কেননা সেই সময় রাস্তাঘাটে কম যানবাহন চলাফেরা হতো, ফলে কার্বন ডাইঅক্সাইড কম নিঃসৃত হতো এবং কলকারখানা একাধিক এবং বলতে গেলে সবগুলোই বন্ধ থাকার কারণে কালো ধোঁয়া কম নিঃসৃত হতো, ফলে পরিবেশ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সেই সময়ও দুর্নীতি বন্ধ হয়নি, কিন্তু পরিবেশ বিপর্যয় কমেছিল। তাহলে মাননীয় মডারেটর, এখান থেকে আমরা প্রমাণিত হতে পারছি যে দুর্নীতি থাকুক বা না থাকুক
হওয়ার হলে হবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো দুর্নীতিতে চশমা বানিয়ে চোখে পড়ে বসে রয়েছে, তাই তো তারা দুর্নীতির পরিবেশ বিপর্যয়ের জন্য অন্যতম এবং মুখ্য কারণগুলো চোখে দেখতে পাচ্ছেন না। যেখানে পরিবেশ বিপর্যয়ের অন্যতম এবং মুখ্য কারণগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, সুনামি, বন্যা, টর্নেডো, জলোচ্ছ্বাস, সাইক্লোন, ভূমিকম্প, মানুষের অসচেতনতা এবং ভৌগোলিক অবস্থান। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো গাধাকে পিটিয়ে ঘোড়া বানানোর চেষ্টা রয়েছে, কিন্তু তারা এটা বুঝতেই চাচ্ছে না যে গাধাকে যতই পেটানো হোক না কেন গাধা কখনো ঘোড়া হয় না। আশা করি তারা এই কথাটি বুঝতে পারবেন। মাননীয় মডারেটর, তারা দুর্নীতির জন্য বিভিন্ন শাখার উদাহরণ দিয়েছে, যেমন এইখান থেকে এখানে গেলে দুর্নীতিগুলো হয়ে থাকে, কিন্তু তারা প্রতিটি শাখাকে বাদ দিয়ে কিভাবে দুর্নীতিকে একমাত্র পরিবেশ বিপর্যয়ের কারণ বলতে পারে সেটা উল্লেখ করতে পারেনি। এছাড়া তারা গাছ কাটার উদাহরণ দিয়েছে, কিন্তু আপনারা কি জানেন যে গাছ কাটা হয় জনসংখ্যা বৃদ্ধির কারণে, আর জনসংখ্যা বৃদ্ধি একটি প্রাকৃতিক বিপর্যয়। জনসংখ্যাকে মেনে ফেলা যাবে না, এর বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটা আপনারা সুস্পষ্ট করতে পারেননি। মাননীয় মডারেটর, সর্বশেষ আমি একটা কথা বলতে চাই আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের যে আসুন তর্কের খাতিরে তর্ক না করে একই কথায় উপনীত হই যে দুর্নীতি একমাত্র পরিবেশ বিপর্যয়ের কারণ নয়, এর পিছনে বহু কারণ জড়িত। আর আজকে আমার বক্তব্যের মাঝখানে যে সকল প্রশ্ন করেছিলাম আশা করি তার সুস্পষ্ট উত্তর দিয়ে যাবেন, এবং আমার বক্তব্যের মাধ্যমে আশা করবো আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাইবা সিদ্দিকাকে। বিতর্ক বিতর্ক বিতর্ক, খুব সুন্দর এবং প্রাণবন্ত বিতর্ক। বার্ধক্যের উল্টে নিচে যৌবনের কঙ্কাল মূর্তি, এত সুন্দর করে পরিস্ফুটন। আমার মনে হচ্ছে আমি যদি ওপাড়ার দলে থাকতাম আমিও কটা ছেড়ে দিয়ে আসতে পারতাম। বিষয়টা আমার এখনই মনে হচ্ছে এরকম। যাই হোক, আমি এই পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তা মরিয়মকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মরিয়ম। রাজার নীতি রাজনীতি নয়, নীতির রাজাই রাজনীতি। দুর্নীতিতে রাজাই সুখ, প্রজা শুধুই দুর্গতি। জীবনে এমন অনেক অপ্রিয় কথা থাকে যা মেনে নেওয়া কষ্টকর, তবুও মাননীয় মডারেটর সত্যতা সত্যই। আজকে আমাদের প্রতিপক্ষ দলের মানুষের অবস্থাও তেমন। দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ, এটা শুধু আমার বা আপনার কথা না, দেশের টপ লেভেলের আন্তর্জাতিক মিডিয়া পরিবেশ বিপর্যয়ের জন্য দুর্নীতিকেই দায়ী করছেন। মাননীয় মডারেটর, আজকে তো আমাদের দেশের পরিবেশ বিপর্যয় বীজ, একটা বীজ রোপণ করে দেওয়ার রাতারাতি বড় গাছ হয়ে উঠে না, বীজ থেকে চারা, তারপর ছোট গাছ থেকে মাথায় গাছ, এক সময় বড় গাছ হয়ে উঠে নাই। মাননীয় মডারেটর, আমরা বর্তমান সময়ে যে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি তা গতকালকে কোনো বার থেকে এটা হচ্ছে না। এখন যেসব ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, বাড়ি বৃষ্টিপাত হচ্ছে, এটার জন্য ইনস্ট্যান্ট কোনো কারণ বের করাটা জ্ঞানীর কাজ নয়। এটা আরো 10 বছর পরে, অবশ্য 20 থেকে 30-40 বছর আগে দূষণ এবং ছোট্ট বীজের বিশাল বৃক্ষ বর্তমানে এই পরিবেশ বিপর্যয়গুলো। মাননীয় মডারেটর, চিন্তা করি বর্তমান সময়ে যে দূষণগুলো হচ্ছে, মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ ইত্যাদি, এটা এখনো ছোট্ট বীজের মতো। এই ছোট্ট বীজের নাম বীজগুলো আজ থেকে আর 10 থেকে 15-20 বছর পর বড় হবে। মাননীয় মডারেটর, সেদিনকার সেই পরিবেশ বিপর্যয় হবে আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর। কিন্তু এই পরিবেশ বিপর্যয়গুলো ঘটার পেছনে ধারাবাহিক অনেক কারণ রয়েছে, যা আমাদের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা উপযুক্ত তথ্য ও তথ্যগুলোকে বুঝিয়ে দিয়েছেন। মাননীয় মডারেটর, দুর্নীতির পরিবেশ বিপর্যয়ের কারণ। মাননীয় মডারেটর, এখন আমি কিছু আন্তর্জাতিক মিডিয়া শিরোনাম উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, করাপশন এন্ড এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন, 12 January 2023, source The Guardian. Environmental damage linked to corruption in Asia, 18 July 2022, source Al Jazeera. Corruption and deforestation in Latin America, 11 December 2022, source The New World Trade. মাননীয় মডারেটর, দেখা গেছে যে সমাজের দুর্নীতির প্রথম দিকে সে সমাজের দূষিত দেশের তালিকার প্রথম দিকে, যেমন সোমালিয়া দুর্নীতিতে প্রথম, দূষণের সপ্তম, সিরিয়া দুর্নীতি
Politically equality theory এর প্রবক্তা পল রবিন্স। মাননীয় মডারেটর, politically equality theory politically equality a critical introduction বলতে তিনি বলেন দুর্নীতিবাজ লোকেরা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে পরিবেশ বিরোধী প্রকল্প অনুমোদন করে, যা পরিবেশ বিপর্যয়ের কারণ হয়। মাননীয় মডারেটর, এখানে থিওরি প্রয়োগ করে দেখাবো। ঢাকা শহরে যেখানে সেখানে ব্যাংকে ছাতার মতো দুর্নীতির অবৈধ ফসল যত্রতত্র কথা রয়েছে। বাড়ির অলি গলি সিঁড়ির নিচে একের কারণে খাটের নিচে চোখের নিচে ঘরের কোণে আনাচে কানাচে ঢাকায় শুরু করেছে। মাননীয় মডারেটর, আমরা প্রতিপক্ষের মধ্যে এটাকে বলছি যেটা কি শিরবাদ। মাননীয় মডারেটর, আমরা হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, এগুলো যদি শিরবাদ না তাহলে স্যার বর্তমানে সবচেয়ে বড় শিরবাদ। মাননীয় মডারেটর, নীতি বিরুদ্ধে কাজ করাকে দুর্নীতি বলে, শাব্দিক কর্মের মতো তাই বলে। মাননীয় মডারেটর, আল কোরআনের 17 সূরা আল ইসরা 33 আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থ আর তোমরা সেই জীবনকে হত্যা করো না যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তবে ন্যায়সঙ্গত কারণ ছাড়া। গৌতম বুদ্ধ বলেছেন জীব হত্যা মহাপাপ। জাতিসংঘ সনদে 2 প্রার্থনায় যুদ্ধ বিগ্রহ জুলুম ও অনাচারকে সম্পূর্ণ নিষেধ করেছেন। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই, এমন কোনো আইন নেই যেখানে বলা হয়েছে তোমরা অন্যায়ভাবে অন্য দেশের উপর যুদ্ধ চালাও, হামলা করো, মানুষ হত্যা করো। জেনেভা কনভেনশন ও হেগ কনভেনশন নাটকীয় সংগঠনে একই কথা বলা হয়েছে। তারপরে গণবিশ্বাস ইসরায়েল ফিলিস্তিনের উপর যুদ্ধ চালিয়েছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। রাশিয়া ইউক্রেনের উপর যুদ্ধ চালিয়েছে, যা চরম মানবাধিকার লঙ্ঘন। মাননীয় মডারেটর, তাই আমরা প্রতিবারই দুর্নীতিই পরিবেশ বিপর্যয়ের কারণ। এর বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের মরিয়মকে। আমি এ পর্যায়ে সর্বশেষ বক্তা বিপক্ষ দলের হাজী সুফরু কলিম উচ্চ বিদ্যালয়ের আব্দুল মুকিতকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। প্রাকৃতিক দুর্যোগ আসেই যে কেন শুধু মানুষ দোষী সেজে, গ্লোবাল ওয়ার্মিং সূচনা শুধু দুর্নীতি সন্ত্রাস। আমি বন্ধুরা এবং যারা শুনছেন সকলের প্রতি আমার এবং আমার দলের পক্ষ থেকে হলো আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ যুক্ত কারণেই আমি এবং আমার দলের বিপক্ষ অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি ভেবেছিলাম আমাদের বিপক্ষ দল হয়তো আজকে এই বিতর্কের মধ্যে তাদের অবস্থান সুস্পষ্ট হয়ে যাবেন, কিন্তু তা করতে পারেনি। তাই বিপক্ষ দলের হয়েও আজকে এই বিতর্কের মঞ্চে আমরা আমাদের অবস্থান সুস্পষ্ট করে যাবেন, সেই সাথে প্রমাণ করে দিয়ে যাবো শুধুমাত্র দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়। মাননীয় সভাপতি, আজকে আমরা দুর্নীতির জন্য যে সকল বিষয়কে দায়ী করছি তার মধ্যে এক নম্বরে রয়েছে জলবায়ু পরিবর্তন, 2 নম্বর নদী ভাঙন, বন্যা ভূমিকম্প, 3 নম্বর অপরিচিত নগরায়ন ও শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি, 5 অশিক্ষা সচেতনতার অভাব। মাননীয় সভাপতি, এর মধ্যে কিছু বিষয় আমি বর্ণনা করছি। প্রথমে যে বিষয়টি যাচ্ছে সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন দ্রুত বদলাচ্ছে আমাদের এই চেনা পৃথিবী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে আমাদের প্রাণ প্রকৃতির উপর। গ্রীষ্ম বর্ষার চিত্র পাল্টে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জের সার্ভিসে দেখানো হয়েছে 2023 সাল ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন গত 100 বছরে বিশ্বের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে 20 সেন্টিমিটার, যার ফলে যে বাংলাদেশ সহ যে উপকূলীয় দেশগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কি আমার বিভিন্ন দলের বন্ধুরা বলবেন যে কেউ দুর্নীতি করে নদী থেকে পানি এনে সমুদ্রে ফেলে দেয়, যার ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়েছে? আসলে উত্তর দিয়ে দেবেন। মাননীয় সভাপতি, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার এম লুৎফর রহমান স্যার 16 নভেম্বর 2024 সালে বলেন জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো, কিন্তু আমার বিপক্ষ দলের বন্ধুরা কি এমন কোনো উদাহরণ দিতে পারবেন যে দুর্নীতির ফলে মানুষ কোনো রোগে আক্রান্ত হচ্ছে? আসলে উত্তর দিয়ে যাবে। সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো যেখানে সরকারি নিয়ন্ত্রণ কঠোর এবং দুর্নীতি তুলনামূলকভাবে কম, সেখানে কেন পানির সংকট ও মরুভূমিকরণ দেখা দিচ্ছে? আসলে উত্তর দিবেন আপনারা। নদী ভাঙন, ভূমিকম্প, বনজাকরণ, সময়ের অন্তঃসর 2024 সালে 15 নভেম্বর এই সমস্যাগুলোর ফলে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলে গেলেন। বাংলাদেশের প্রতি বছর 30 থেকে 35% এলাকা সমুদ্রের পানিতে প্লাবিত হয় মাননীয় সভাপতি, যার ফলে 2024 সালের বন্যায় 56 লাখ মানুষ, 2023 সালের ঘূর্ণিঝড়ে 18 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, 2015 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের বড় 15টি প্রাকৃতিক দুর্যোগে 1053 জন মানুষের প্রাণহানি, 94 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই সময় দাঁড়িয়েছিল $1,120 মিলিয়ন, যেখানে কিন্তু মাননীয় সভাপতি কোনো দুর্নীতির হাত ছিল না, এখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগই মুখ্য ভূমিকা পালন করে। ফলে আমরা বলতেই পারি শুধুমাত্র দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের
একমাত্র কারণ নয়, এর প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য বহু কারণ রয়েছে। মাননীয় সভাপতি, জনসংখ্যা বৃদ্ধি পরবর্তী বিষয়টি। পরিবেশ বিপর্যয় জনসংখ্যা একটি বড় কারণ। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড বলে 2025 সালে বিশ্বের জনসংখ্যা ছাড়িয়ে যাবে 8.5 বিলিয়ন। এই জনসংখ্যাকে আপনাকে অবশ্যই কিন্তু মানব ভূখণ্ডে স্থান দিতে হবে এবং এর ফলে মানব ভূখণ্ডে বিভিন্ন সম্পদ অপচয় হবে, যেমন গাছ, বৃক্ষ নিধন ইত্যাদি। আমার বৃক্ষনিধনের বন্ধুরা বারবার বলবেন বৃক্ষনিধনের কথা। বৃক্ষনিধন কেন হচ্ছে আপনারা হয়তো সেই কারণ কি জানেন না। এই কারণ হচ্ছে একমাত্র জনসংখ্যা এবং জনসংখ্যার যে প্রাকৃতিক কারণ। এখানে যে আপনারা বলবেন যে জনসংখ্যা বৃক্ষ হার বাড়াতে হবে, তার ফলে পরিবেশ বিপর্যয় কমবে, আশা দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে বিপদের বন্ধুদের কাছে একটি প্রশ্ন রাখলাম, তা হলো অনেক দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে কিন্তু পরিবেশগত ক্ষতি কমে, তাহলে সমস্যাটি কোথায় আসে উত্তর দিয়ে যাবেন। আমার বিপদের বন্ধু অবস্থা দেখে মনে হচ্ছে তারা গোসল করবে ঠিকই কিন্তু গা বিছাবেন না। অর্থাৎ আজকে বিতর্কের মধ্যে বুঝতে পারছেন শুধুমাত্র দুর্নীতি কি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়, কিন্তু তার তর্কের ক্ষেত্রে তর্ক চালিয়ে যাওয়ার জন্য সে বিষয়টি অস্বীকার করে থাকলে লজ্জা পাবে না। আমরা মেনে নিব যে আপনারা অস্বীকার করছেন যে শুধুমাত্র দুর্নীতি কি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়। মাননীয় সভাপতি 2024 সালের 30 নভেম্বর ইতিহাস প্রকাশ করেন নরেন্দ্র গবেষণা প্রতিষ্ঠানের একটি প্রতিবেদন, যেখানে বলা হয় 180টি দেশের মধ্যে পরিবেশগত সূচকে বাংলাদেশ সবচেয়ে তলানির দ্বিতীয় দেশ, অর্থাৎ 179তম। সুস্বাস্থ্য সূচকে 180টি দেশের মধ্যে 179তম, বায়ু সূচকে 178 দেশের মধ্যে 108তম বা সর্বশেষ। সেখানে কিভাবে আপনারা দুর্নীতি দায়ী করছেন, সেখানে কিন্তু প্রাকৃতিক কারণই মুখ্য ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, ধরা যাক আজ থেকে দুর্নীতির মাত্রা সর্বনিম্ন অর্থাৎ 0 পয়েন্টে আনা হয়েছে, কিন্তু আমার বিপদের বন্ধুরা কি প্রাকৃতিক দুর্যোগের মাত্রা কি 0 পয়েন্টে আনতে পারবেন? আসলে উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, রাইটিং বিধি পত্রিকা 11 জুন 2016 সালে বলে পরিবেশ দূষণের অপরাধে 29টি শিল্প কারখানার সিল দ্বারা 20টি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 2112টি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এইসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 203 কোটি 9 লাখ টাকা। এছাড়া বর্তমানে 602টি শিল্প প্রতিষ্ঠানে মামলা চলমান রয়েছে। এই যে মাননীয় সভাপতি, আপনারা দুর্নীতির বিরুদ্ধে আইন করতে পারেন, দুর্নীতিকে থামাতে পারেন, কিন্তু আপনারা প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে আইন করতে পারবেন? প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগকে কি থামাতে পারবেন? আসলে বিপক্ষে উত্তর দিয়ে দেবে। মাননীয় সভাপতি, একটি প্রবাদ আছে, ব্ল্যাক উইল টেক নো আদার ভিউ, ময়লা দিলে ময়লা যায় না। তেমন আমার বিপক্ষে বন্ধুরা আজকে শুধুমাত্র দুর্নীতিকে, পরিবেশ বিপর্যয়কে, বিপর্যয়ের যে অন্যান্য কারণ রয়েছে যেমন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিকে তারা মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন নীতির বিরুদ্ধে কাজ করে দুর্নীতি। নীতির বিরুদ্ধে আপনারা কেন কাজ করছেন? তার একমাত্র কারণ হচ্ছে জনসংখ্যা। বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা কাগজে দেখানো হচ্ছে 78.9%, অর্থাৎ যেখানে 100 জনের 22 জন মানুষ অশিক্ষিত, সেখানে আপনি কিভাবে সচেতনতা সৃষ্টি করবেন? অর্থাৎ এই থেকে প্রমাণ হয়ে যায় শুধুমাত্র দুর্নীতি কি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়। আমার বিপক্ষ দলের বন্ধু হয়তো নদীর ঘাটে বসে বাঁচছে, যদি তাদের একটি রিক্সা হতে হয় তারা রিক্সা দিয়ে সেই নদীটি পার করতো এবং তাদের গন্তব্যে পৌঁছে যেত। আপনারা যদি এই আশায় থাকেন তাহলে আশা হতে হবে, কেননা শুধুমাত্র রিক্সা যেমন দুর্নীতির উপর দিয়ে গন্তব্যে পৌঁছে যায় না, তেমন শুধুমাত্র দুর্নীতি কি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ হতে পারে না। যেহেতু আপনারা আপনাদের বুঝ গ্রহণই করতে চাচ্ছেন না যে শুধুমাত্র দুর্নীতি একমাত্র পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়, তাহলে বলতে হয় আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন। মাননীয় সভাপতি, আসুন আমরা তর্কে থাকলে তর্ক না করে সবাই একই সুরে উচ্চারিত করি শুধুমাত্র দুর্নীতি কি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়, সেটা প্রাকৃতিক দুর্যোগ সহ বহু কারণ রয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা এতক্ষণ শুনেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ হাজি ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজে আব্দুল মুকিতকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে হচ্ছে যুক্তি খণ্ডনের পালা। আমি মাননীয় বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেক বক্তা যে পক্ষ দলের দলনেতা 2 মিনিট পাবে এবং বিপক্ষ দলের দলনেতাও 2 মিনিট পাবে এবং এর মাঝখানে তারা যুক্তি খণ্ডন করবে। আমি টাইমারকে অনুরোধ করবো বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি ওদের জন্য। আমি এ পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডন করতে আসছে পক্ষ দলের মরিয়ম। পক্ষ দলের মরিয়মকে যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট সময় দেওয়া হলো। সময় কিন্তু 2 মিনিট। যুক্তি খণ্ডন পর্বে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের মধ্যে কিছুটা কচুমাতার মতো ব্যবহার করছে। তারা দুর্নীতি দমনের বাইরে মাপতেই চাচ্ছে না। আমার সাথে হয় নাকি তারাও দুর্নীতির সাথে জড়িত? মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমাদের প্রথমত আজকে বিতর্কের বিষয়ে গ্রহণযোগ্য সংজ্ঞান করেছেন, উপযুক্ত তথ্য প্রমাণ দিয়েছেন এবং আমাদের দ্বিতীয় বক্তা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়গুলো ঘটে গেছে যে টেম্পোরাল কজ কাজটা যদি মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। তাতেই প্রমাণ হয়ে যায় দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ। মাননীয় মডারেটর, ভূমিকম্প নিয়ে আমাদের দ্বিতীয় বক্তা অনেক সুন্দর যুক্তি দিয়ে বুঝে গিয়েছেন, তবুও আমি একটু ব্যাখ্যা করছি। ভূমিকম্প হলেই যে পরিবেশ বিপর্যয় ঘটে বিষয়টা তা নয়। মাননীয় মডারেটর, জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, সেখানে প্রতিদিন গড়ে প্রায় 60টি ভূমিকম্প হয়, কিন্তু সেখানে কোনো বিপর্যয় ঘটে না, সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভূমিকম্প পরবর্তী সময়ে কোনো দুর্নীতি হয় না, বিধায় খুব তাড়াতাড়ি সেটা রিকভার করা যায়। মাননীয় মডারেটর, অসচেতনতা। মাননীয় মডারেটর, বিপক্ষে যুক্তি দিয়ে গেলে অসচেতনতার জন্য নাকি পরিবেশ বিপর্যয় ঘটে, আর সচেতন হতে পারলেই নাকি আর বিপর্যয় ঘটবে না। তো মাননীয় মডারেটর, সিগারেটের কারণে বায়ু দূষিত থাকে, ধূমপান ক্যান্সারের কারণ, তবুও কি সিগারেট খাওয়া বাদ দেয়? দেয় না বিধায় খুব ভালো করে যুক্তি দিয়ে কারো কাজ জানে না। মাননীয় মডারেটর, যেখানে একজন মা তার সকল সরকারকে সচেতন করতে পারে না, একজন শিক্ষক তার কাছে সকল শিক্ষক
জাতীয় অধিবাক্য বিস্তার নিয়ে অন্য দেশের মধ্যে যুদ্ধ দাঁড়ানো সরাসরি জাতিসংঘ সনদের 214 ধারা লঙ্ঘন, জেনেভা কনভেনশন লঙ্ঘন এবং দুর্নীতি সামান্যতাই এসব দুর্নীতির কুফল। মাননীয় মানিত জনসংখ্যা বৃদ্ধি, মাননীয় মানিত নাচতে না জানিয়ে ওঠেন বাঁকা। জনসংখ্যা বৃদ্ধি তো করে পরিবেশ বিরোধের কারণ হতে পারে না। আর এই জনসংখ্যা বৃদ্ধি যদি পরিবেশ বিরোধের কারণ হতে তাহলে সবচেয়ে বেশি বিপদে হতো সিঙ্গাপুর, কারণ সিঙ্গাপুরের জনসংখ্যার ঘনত্ব 8,383 জন প্রতি বর্গ কিলোমিটারে। অথচ এই জনসংখ্যা সিঙ্গাপুরের একমাত্র জনসম্পদ এবং একমাত্র আয়ের উৎস। অপরিকল্পিত নগরায়ণ, মাননীয় মানিত চুরি করে গাড়িওয়ালা আর দুখাই মোজওয়ালা। আমার প্রতিপক্ষের রাখছে এই অবস্থায়। মাননীয় মানিত অপরিকল্পিত নগরায়ণ কেন হবে? দেশের টাকা বিদেশি ইঞ্জিনিয়ার যে কাজ করবে সেটা অপরিকল্পিত কেন হবে? মাননীয় মানিত এটা অপরিকল্পিত নগরায়ণ কেন হবে? এটা সুপরিকল্পিত দুর্নীতি। মাননীয় মানিত আজ বাংলাদেশের শহর, আজ বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে দেখুন, যেখানে সেখানে রাস্তার মাটি করা, রাস্তা ব্লক, যানজট, বড় বড় মেঘা প্রকল্প বছরের পর বছর ঝুলে আছে। দুর্নীতির কারণে নাগপুর বন্ধ হয়ে যায়, 30 মিনিটের পর যেতে লাগে 4 ঘন্টা। দুর্নীতির কারণে 1 বছর কাজ করতে লাগে 10 বছর। আওয়ামী লীগ সরকারের 15 বছর সড়ক ও জনপথ অধিদপ্তরে দুর্নীতি হয়েছে 51,000 কোটি টাকা পর্যন্ত। সকাল বরাদ্দের কাজ করে মন্ত্রী ও ঠিকাদারের পকেটে চলে যায়। আর এতেই ঘটে পরিবেশ বিপর্যয়। মাননীয় মানিত 2024 সালে দূষণে ঢাকা শহর রুল 1 হওয়ার খেতাব অর্জন করে। আর দুর্নীতিতে 14তম। আমার প্রতিপক্ষরা যেভাবে বিপর্যয় কারণ হিসেবে দুর্নীতিকে আবার দেশে যাচ্ছে, তাতে দুর্নীতি আরো বেড়ে যাবে, তাতে করে দুর্নীতি আরো বেড়ে যাবে। তাই এখন সবাই দুর্নীতি গলা চেপে ধরে, তা না পারলে আমাদের সবাই অপেক্ষা করছে ভারী বিপর্যয়। তাই আমি বলতে চাই আমরা প্রতিপক্ষদের এটা কি দুর্নীতি নাকি? এটা 3 মিনিটের উপরে হয়ে গেছে তো, এটা তো 3 মিনিটের উপরে হয়ে গেছে। আমি টাইমারকে বলবো যে একেবারে 2 মিনিটের বেশি, কেউ যদি বেশি যুক্তি খণ্ডন করার সময় পায় এটা নেগেটিভ মার্কিং হবে। এই কারণে তার সময় বেশি দেওয়া যাবে না। যাই হোক, অসুবিধা নেই, একটু ছন্দপতন হয়তো হয়েছে। হ্যাঁ, না শোনা তো একটা ব্যর্থতা। ওকে 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 ওকে, এটা আমরা মিনিমাইজ করে দিচ্ছি প্লিজ। আমি এ পর্যায়ে আমাদের একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের যুক্তি খণ্ডনের পালায় আসছি আমি এবার বিপক্ষ দলের দলনেতা আব্দুল মুকিতকে বলবো 2 মিনিট সময় যুক্তি খণ্ডন করবে। 2 মিনিট, আব্দুল মুকিত। মাননীয় সভাপতি আমাকে পুনরায় এখানে যুক্তি খণ্ডনের সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিতর্কের মঞ্চে আমি একটি বিষয় দেখে খুবই মজা পেলাম। সেটি হচ্ছে আমার বিপক্ষ দলের দুইজন সদস্য, অর্থাৎ প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা, যখন বারবার আমার দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং আমি বারবার বক্তব্য রাখছিলাম যে দুর্নীতি পরিমাণ বিপর্যয়ের একমাত্র কারণ নয় এবং এর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছিলাম, তখন তারা বারবার হাত তালি দিচ্ছিলেন। অর্থাৎ এটি প্রমাণ করে যে তারা আমাদের সাথে সম্মত হয়েছে শুধুমাত্র দুর্নীতি কি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়। মাননীয় সভাপতি আমার বিপক্ষ দলের একজন বন্ধু বলেছেন দুর্নীতি কম, পরিবেশগত ক্ষতিও কম, কিন্তু টিআইডি বলে যে যেহেতু সব দেশে দুর্নীতি কম সেখানে পরিবেশগত পরিবেশগত সমস্যা বেশি, অর্থাৎ সেখানে প্রাকৃতিক বিপর্যয় বেশি ঘটে থাকে। মাননীয় সভাপতি আজকে আমরা বিপক্ষ দলের বন্ধুদের কাছে এমন কিছু প্রশ্ন তুলে ধরেছিলাম যেগুলো সন্তোষজনক উত্তর তারা দিতে পারেনি। অর্থাৎ এটি প্রমাণ করে শুধুমাত্র দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়। আজকে আমাদের প্রশ্নগুলো ছিল বৈশ্বিক বাস্তবতার ভিত্তিতে, অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম সেগুলোর উত্তরেই বলা যায় যে শুধুমাত্র দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়। তাই তো বলতে হয় বাঁশবাগানের মাথার উপর চাঁদ এসেছে হয়ে প্রতিপক্ষ দল আমার দলের প্রশ্নের উত্তর গেলে কই। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দল বলে গেলেন সচেতনতার অভাবে নাকি সিগারেট খায়। আসলে আমরা বলতে চাই সেখানে অসচেতনতা কাজ করে। অসচেতনতা কেন কাজ করে? অতিরিক্ত জনসংখ্যা এবং অতিরিক্ত জনসংখ্যা কেন সচেতন হতে পারছে না, তার কারণ হচ্ছে শিক্ষার অভাব। বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার 58.9%, যেখানে 100 জনের 22 জন মানুষ অশিক্ষিত, সেখানে কিন্তু সচেতনতা সৃষ্টি হতে একটি কঠিন ব্যাপার। তাই বলতেই হয় শুধুমাত্র দুর্নীতি একমাত্র পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ হতে পারে না। মাননীয় সভাপতি আমার বিপক্ষ দল বলে গেলেন অপরিকল্পিত নগরের নাকি দুর্নীতির ফলে এটি একটি স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া। এখানে কিন্তু জনসংখ্যায় মুখ্য ভূমিকা পালন করে, কারণ যেখানে জনসংখ্যা অতিরিক্ত পরিমাণে বেশি তাদেরকে অবশ্যই কর্মস্থলে দিতে হবে এবং তাদের জীবিকা নির্ভর করতে হবে। তাই আপনি দুর্নীতিকে দায়ী করতে পারবেন না। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক বিপর্যয় একমাত্র ভূমিকা পালন করে। তাই যেহেতু তারা বুঝ গ্রহণই করতে যাচ্ছে না যে শুধুমাত্র দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়, সেখানে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণ রয়েছে। তাই তো বঙ্কিমচন্দ্রের ভাষায় তাদের উদ্দেশ্যে বলতে হয় পথিক তুমি পথ হারিয়েছ। মাননীয় সভাপতি আসুন সর্বশেষ আমাদের যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি কিংবা যুক্তিতর্ক, তার মাধ্যমে সবাই নিশ্চয়ই অবগত হয়েছে যে শুধুমাত্র দুর্নীতি কি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়। তাহলে আসলে সবাই আমরা একই সুরে উচ্চারিত করে শুধুমাত্র দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ নয়, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণ মুখ্য ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার প্রাণবন্ত বিতর্ক হয়ে গেল। আমি বিচারক বৃন্দকে বলবো যে এই পর্যায়ে তারা রেজাল্ট তৈরি করবে। এই ফাঁকে আমি
আজকে করে দিচ্ছি আমাদের ইএসআর সভাপতি হুজাতুল ইসলাম পলাশকে। পলাশ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করার জন্য। বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলী এবং মডারেটরকে আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের যারা বিজ্ঞ বিচারক মণ্ডলী এসেছেন, যারা সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজীপুর সিটি কর্পোরেশন এবং এক্স এসিডেন্ট শ্রীপুর এবং এক্স ইউএনও ত্রিশাল উপজেলা, ওনার ব্যক্তিগত কাজ আছে এবং একই সাথে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার শফিকুল ইসলাম, উনিও উপজেলায় যাবেন। তো আমি ওনাদের দুইজনকে বক্তব্য দানের সুযোগটা এখানে দিতে চাই এবং ওনারা বক্তব্য দিবেন। ইন দ্য মিন টাইম আমাদের বিতর্ক প্রতিযোগিতার যে ফলাফল সেটা আমরা হাতে পেয়ে যাবো। আমাদের 5-6 মিনিট লাগবে এবং এর পরবর্তী সময়ে আমাদের যাদেরকে আমরা মেধাবৃত্তি দিব বা পাঞ্চুয়ালিটি স্কলারশিপ দিব, তারা আমাদের মঞ্চে আসবেন এবং মেধাবৃত্তি গ্রহণ করবেন। তো এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যিনি নবাগত হিসেবে জয়েন করেছেন আমাদের মাঝে, এবং আমাদের স্কুল হেলথের যে নতুন কার্যক্রম আমাদের শ্রীপুরে আমরা স্কুল হেলথ কার্যক্রম চালু করেছি, অন্য কোথাও আছে কিনা আমরা জানি না। তো আমাদেরকে উনি কি কি সুবিধা দিতে পারবেন ইনশাআল্লাহ উনি বলে যাবেন যে আমরা ওনার কাছে কি কি সুবিধা পাবো। যেহেতু আমরা বেসিক কিছু মেডিসিন লাগবে, আমাদের একজন ডাক্তারের প্রেজেন্স লাগবে অন্তত সপ্তাহে একবার হলেও। আমরা খুদে চিকিৎসক হিসেবে 4 জনকে তৈরি করেছি যারা ছোটখাটো কাজ করতে পারবেন। একটু অসুস্থ এগুলো ব্লাড প্রেশার মাপা, ডায়াবেটিস মাপা, একটু নেবুলাইজেশন করা, হ্যাঁ, বা ব্যথার ওষুধ দেওয়া। বাট আনুষঙ্গিক এগুলোর পরও আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে, তাদেরকেও আমরা স্কুল হেলথের কার্যক্রমে নিয়ে এসেছি। তো আমাদের ইউএইচএফপি মহোদয় নিশ্চয়ই বলে যাবেন আমাদের জন্য কি করতে পারেন, এবং স্বাগত বক্তব্যের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বৃত্তিপ্রাপ্তরা সব সামনে চলে, মঞ্চের এক সাইডে চলে আসেন। যারা বৃত্তি পেয়েছেন সবাই সাইডে চলে আসেন। আসসালামু আলাইকুম। আজকে এখানে শিক্ষাবিদ সেবা, স্কুল স্বাস্থ্য সেবা উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2025। সবকিছু মিলে আসলে ধারণা একটা সময় কেটেছে বলবো। এটা বিশ্বাস করবো না, করি না, এই বিশ্বাস কেউ নাই। আমার পক্ষ থেকে আমি পলাশকে আগে থেকেই চিনি, ঠিক আছে, ও আমার ছোট ভাই, আমি নতুন নিয়োগপ্রাপ্ত। এখানে পলাশের সাথে আগেও বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে যে আমি যদি এখানে কখনো আসতে পারি, এলাকার মানুষের জন্য কিছু করতে চাই, কিছু করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর হচ্ছে অনেকদিন পর এখানে এসে মনে হলো যে স্কুলের যে ব্যাপারগুলো ছিল আমরা একসময় বিতর্ক করতাম ছোট্ট পরিসরে, এত সুবিধা ছিল না।